কোটা প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী। সহিংসতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। শিক্ষক আন্দোলন চলবে আরও 4 দিন, 24 ঘন্টার আলটিমেটাম কোটা বিরোধী শিক্ষার্থীদের। এবং 3000 বাংলাদেশি কর্মী নেবে ইউরোপের 4 দেশ। 2032 পর্যন্ত অব্যাহত থাকতে পারে জিএসপি সুবিধা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটার বিষয়ে আদালতের রায় মেনে নিতে হবে, অন্যথায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের বিরোধিতাকারীদের হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। দুর্নীতির প্রকাশ্যে সরকারের ইমেজ নষ্ট হবার কিছু নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সম্প্রতি চীন সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন। সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। চীন সফরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সমালোচনার জবাব দেন সরকার প্রধান। ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি। আর চীনে গেলাম, বলে কিছুই দেয় নাই। তো এটা তো বলেই আসছে। আর ভারতের কাছে দেশ বেচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা। তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। এটা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাদের প্রতি করুণাই হয় আমার। উন্নয়ন মানেই সমালোচকদের দৃষ্টিতে সর্বনাশ উল্লেখ করে ভারত বিরোধীরা দেশটির গণমাধ্যমকে গুরুত্ব দেওয়ার পেছনে উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভারতের পত্রিকায় কি লিখেছে সেটা নিয়ে আবার মাথা ব্যথা না। তবে যারা ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে আবার কমেন্ট করে, তো তাদের নীতিটা কি সেটা একটু বোঝা উচিত। কোটার বিষয়ে আদালতের রায় মেনে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি আন্দোলনে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন সরকার প্রধান। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা, বা একটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। দুর্নীতি প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা বলেন, অন্যায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, এতে ইমেজ নষ্ট হবার কিছু নেই। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক। আমি তাতে বিশ্বাস করি না। কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই, তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কী হোক এটা আমি পড়া করবো না। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে। এটা যাতে আগামী চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় না, এটা শুরু করছে সেই জিয়াউর রহমানের আমল থেকেই। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রপ্তানি আয় আরও বাড়াতে পণ্য ও বাজার বহুমুখীকরণের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার 2021-22 অর্থবছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। পৃথিবীর কোন কোন জায়গায় কি কি পণ্যের চাহিদা আছে তা খুঁজে বের করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে 2021-22 অর্থবছরের জন্য নির্বাচিত করা হয় 77 প্রতিষ্ঠানকে। রোববার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানগুলোর হাতে পদক ও ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022-23 অর্থবছরে মোট রপ্তানি হয়েছে $55.55 বিলিয়ন, যার মধ্যে তৈরি পোশাক ছিল $46.99 বিলিয়ন। এটি ছিল মোট রপ্তানির 84.58%। প্রধানমন্ত্রী বলেন, রপ্তানির ক্ষেত্রে আমাদের শুধু একটি পণ্য ও গুটি কয়েক বাজারের উপর নির্ভরশীল থাকলে চলবে না।
নতুন নতুন বাজার ও পণ্য খুঁজে বের করতে হবে। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, এবং এক্ষেত্রে গবেষণা প্রয়োজন হচ্ছে কোন দেশে আমাদের বাজার আমরা ঢুকতে পারবো, সেটা আমাদেরও সরকারের পক্ষ থেকে আমরা করব, কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নিজেদের পার্টনার নিজেদের খুঁজে নিতে হবে। অনুষ্ঠানে গত 15 বছরে বিদ্যুৎ উৎপাদনে সরকারের সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এখন নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়াবে সরকার। এবং রিনিউয়েবল এনার্জি আমরা সেটার উপর জোর দিচ্ছি। আপনারা জানেন যে সোলার প্যানেল, বায়ুচালিত বিদ্যুৎ, অথবা নতুন একটা আসছে হাইড্রোজেন বিদ্যুৎ, সেটার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব ভূমিহীন গৃহহীন মানুষকে বাড়ি দিয়েছে সরকার। এ ধরনের নানা উদ্যোগের মাধ্যমে অতি দারিদ্র্যের হার 25.1% থেকে 5.6% নামিয়ে আনা হয়েছে। আগামীতে দেশে কোনো অতি দরিদ্র থাকবে না বলে আশা তার। অতি দারিদ্র্যের হার যেটা 25.6% ছিল, আমরা 25.1% ছিল, সেটা আমরা মাত্র 5.6% নামিয়ে এনেছি। ইনশাল্লাহ অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না, এটা আমাদের সিদ্ধান্ত। পরিবেশ বান্ধব পণ্য পাটকে বাজারজাত করতে পারলে এ খাতে রপ্তানি আয় অনেক বাড়ানো সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। জুট জিনোম আমরা আবিষ্কার করেছি, এই পাট থেকে বহু ধরনের পণ্য এখন তৈরি হয়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি সহ 3 দফা দাবিতে আন্দোলন আরও 4 দিন অব্যাহত রাখবেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। রোববার বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6.5 ঘণ্টা ব্যাপী সিরিজ বৈঠকের পর রাত 11টার দিকে এই সিদ্ধান্ত জানান শিক্ষক নেতারা। তারা জানান, ক্লাস, পরীক্ষা ও সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে কর্মবিরতি চলবে। 4 দিন পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নিয়ে পর্যালোচনা চলছে বলেও জানান তারা। আমাদের প্রায় 6.5 ঘন্টা আমরা সভা করেছি। সভাতে যে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সর্বাত্মক আন্দোলন চলবে। আমরা 4 দিন পরে সবগুলো বিশ্ববিদ্যালয় ফেডারেশনে আবার সভা করব। সভা করার পর সেখানে যদি কোনো নতুন সিদ্ধান্ত আসে সেটা আমরা তখন আপনাদেরকে প্রকাশ করব। আর প্রত্যয়ের যে নতুন সিদ্ধান্ত সে ব্যাপারে আমরা পর্যালোচনা করি, তারপর আমরা বলব। এদিকে বঙ্গভবনে স্মারকলিপি দিয়ে বেরিয়ে কোটা সংস্কারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। জানান, মামলা প্রত্যাহারের দাবিও। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জাতীয় সংসদে জরুরি অধিবেশন আহ্বান করে আইন প্রণয়নের জন্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 12 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি পৌঁছে দেন। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ব্রিফিংয়ে আন্দোলনকারীরা জানান, সংস্কারের এখতিয়ার সরকারের। আইন বিভাগের মাধ্যমে সংসদে আইন পাশের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য সুপারিশ করেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এ সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। আমরা এতে আরো 24 ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে, এবং এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এর আগে দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করে শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট মোড় হয়ে গুলিস্তান জিপিওর সামনে প্রথম পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের পথে এগুতে থাকে। এ সময় যান চলাচলের বিঘ্ন ঘটে, বিপাকে পড়েন সাধারণ পথচারীরা।
পার্থসারথী, একুশে টেলিভিশন, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের 4টি দেশ 3000 বাংলাদেশি কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরও 2032 সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যে ইইউ এর জিএসপি সহ বিদ্যমান অন্য সুবিধাগুলো অব্যাহত থাকার সম্ভাবনাও দেখছেন তিনি। রাজনীতিতে কোনো সংঘাত না চাওয়ার উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী। মানিক শিকদারের রিপোর্ট। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। পরে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইটালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়ায় বাংলাদেশ থেকে 3000 কর্মী নেওয়ার কথা জানিয়েছে ইইউ রাষ্ট্রদূত। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে 3000 কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। বিমস্টেক কান্ট্রিগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে কানেক্টিভিটি। রোহিঙ্গা সংকট নিরসনে অগ্রগতির কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়, তবে এখন যে রাখাইন প্রভিন্সে, আরাকান স্টেটে যে পরিস্থিতি, সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। নির্বাচনী সমাবেশে গুলিবর্ষণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেন ডক্টর হাসান মাহমুদ। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভায়োলেন্স সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা, আমরা অবশ্যই উই হ্যাভ ডিপ কনসার্ন এবং আমরা এটার নিন্দা জানাই। কোটা আন্দোলন নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেও মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এখন যে আন্দোলন হচ্ছে এটির কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। বন্যা, নদী ভাঙনে বিপর্যস্ত উত্তর মধ্যাঞ্চল। মেলান্দহে বন্যার পানিতে ডুবে 4 জনের মৃত্যু। আবার আমন্ত্রণ, দেখছেন রাতের 21 সংবাদ। সুদের হার তুলনামূলকভাবে কম হওয়ায় সঞ্চয়পত্র বিক্রি কমছে। বিক্রির চেয়ে গ্রাহকরা ভাঙাচ্ছেন বেশি, ফলে এ খাত থেকে প্রত্যাশিত ঋণ পাচ্ছে না সরকার। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসানের রিপোর্ট। সুদের চাপ কমাতে সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফা প্রায় 11% থেকে কমিয়ে 9 থেকে 10% নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের ক্ষেত্রে উৎসেকর 5% থেকে বাড়িয়ে 10%, সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক এবং সঞ্চয়পত্র কেনাবেচায় সব লেনদেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করার বাধ্যবাধকতা আরোপ করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে গেল 1 বছর ধরে মূল্যস্ফীতি 10% ছুঁই। ব্যাংকের সুদ বাজার ভিত্তিক করে দেয় কোনো কোনো ব্যাংক আমানতে 10 থেকে 13% পর্যন্ত সুদ দিচ্ছে। পাশাপাশি সরকারের ট্রেজারি বিল বন্ডেও 12 থেকে 13% পর্যন্ত সুদ মিলছে। ফলে গত অর্থবছরে সঞ্চয়পত্র থেকে 18,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হলেও পরে কমিয়ে 7,310 কোটি টাকা করা হয়। তবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের গেল মে মাস পর্যন্ত হিসাব বলছে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক 17,742 কোটি টাকা। বিক্রির চেয়ে ভাঙানো হয়েছে বেশি। গ্রাহকরা বলছেন ব্যাংক ও বন্ডের সাথে সমন্বয় করে সঞ্চয়পত্রের সুদ হার কিছুটা বাড়ানো দরকার। ব্যাংকে আমরা অনেক সময় সিকিউর মনে করি না, এই জন্য সঞ্চয়পত্র রাখি, কিন্তু সঞ্চয়পত্রের রেশিওটা যেটা আছে এটা রিভাইভ করা দরকার। আমাদের তো অন্য কোনো যেমন কাজের নাই, মনে করেন যে টাকা আছে আমরা এখানেই আগের থেকেই রাখছি, ঠিক আছে, এটা অবশ্যই উচিত এটা রিভিউ করা। অনেক কঠিন অবস্থা, দ্রব্যমূল্যের যেই দাম, সেই হিসেবে সঞ্চয়পত্রের রেট যদি দিনের পর দিনে এভাবে কমতে থাকে তাহলে দেখা যাবে যে আজকে সঞ্চয়পত্র জমা দিলাম, একদিন আর জমা দেওয়ার সঞ্চয়পত্র থাকবে না, এটা ভেঙে খেয়ে ফেলতে হবে। চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে 15,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা আছে সরকারের, কিন্তু সুদের হার না বাড়ালে লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে বলছেন অর্থনীতিবিদরা। এমনি তো ইনফ্লেশন আপনি একেবারে 10-এর ঘরে, সেখানে যদি আপনার ইন্টারেস্ট যদি 10-এর কম পাওয়া যায় তাহলে তো এটা মানুষ আর যাবে না, ওটা নিশ্চয় হয়ে যাবে। সেক্ষেত্রে একটি সমন্বয় করা উচিত ব্যাংকের যে বাজারের সঙ্গে, এটা সমন্বয় করা উচিত। সঞ্চয়পত্র থেকে সরকার প্রয়োজনীয় ঋণ না পেলে ব্যাংক ব্যবস্থার উপর আরও বেশি চাপ পড়বে, ঋণ প্রবাহ কমবে ব্যক্তিখাতে বিনিয়োগে বলছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে দুর্ভোগ কমেনি মানুষের। কোথাও আবার নদ নদীর পানি কমার সাথে সাথে তীব্র ভাঙনে দিশেহারা দুপারের বাসিন্দারা। জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ডুবে মারা গেছেন 4 জন। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি থাকায় বাড়িঘরে ফিরতে পারছেন না বানভাসীরা। জেলায় 8,000 হেক্টর জমির পাট, আমন বীজতলা, মরিচ, করলা, পটল সহ বিভিন্ন সবজির আবাদ নষ্ট হয়েছে। বাড়ি তলাইছে, এখন তো পানি শুকিয়ে বের নিতে, তা তো বাড়িতে এলাও হাডুখানিক পানি আছে। গরু ছাগলের সমস্যা, মানুষের খাওয়া দাওয়ার সমস্যা। সিরাজগঞ্জে 2 সপ্তাহ ধরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে দুর্গত এলাকায়। সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে কয়েক হাজার ঘরবাড়ি নিমজ্জিত। বন্যার পানি আমরা হাঁটা চলা করতে করতে আমাদের গা হয়ে গেছে, খালি চুলকায়। হাঁটা চলা কষ্ট হয়, আবার স্কুলে যাওয়া কষ্ট হয়। গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও অনেক বাড়িঘর জলমগ্ন থাকায় ফিরতে পারছেন না বাসিন্দারা। কমেনি বানভাসীদের দুর্ভোগ। চোর ডাকাতের ভয়ে রাত জেগে পাহারা দিতে হয় গবাদি পশু। গরু ছাগল নিয়ে থাকাটা খুব মনে করে যে বিধি কিস্তি, ডাকাতিদের ভয় লাগে। 4-5টা গরু আছে, তার মধ্যে ফির ডাকাতের ভয় লাগে। নদী পানি চারিপাশে। টাঙ্গাইলে সব নদ নদীর পানি কমলেও যমুনা, ঝিনাই ও ধলেশ্বরীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 6 উপজেলার 47,000 মানুষ এখনও পানিবন্দী। বন্যার কারণে 72টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। পানিবন্দী মানুষের কাছে সরকারের ত্রাণ ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। রাজবাড়ীতে পদ্মার পানি সামান্য বেড়ে দৌলতদিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। এতে জেলার সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার নিম্নাঞ্চলের নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে 2 মাসে 3 দফা বন্যা আঘাত হানে সিলেটে। জেলা প্রশাসনের তথ্য মতে এখনও 5 লাখ মানুষ পানিবন্দী। 200 আশ্রয় কেন্দ্রে বসবাস করছে 8,000-এর বেশি মানুষ। অমলশীত ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি টানা 15 দিন ধরে বিপদসীমার উপরে। কত কষ্ট করি আমরা রইলাম, সাইরবাই দি বাঙ্গা যত জিনিসপত্র আছে সব আমরা দুইয়া লইয়া যাই। সাথে রয়েছে বড় পানি। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী। সহিংসতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। শিক্ষক আন্দোলন চলবে আরও 4 দিন, 24 ঘন্টার আলটিমেটাম কোটা বিরোধী শিক্ষার্থীদের। এবং 3,000 বাংলাদেশি কর্মী নেবে ইউরোপের 4 দেশ। 2032 পর্যন্ত অব্যাহত থাকতে পারে জিএসপি সুবিধা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।